নমস্কার। আমাদের আজকের গল্প তেনারা। রচনা প্রেমেন্দ্র মিত্র। ফ্যাঁস। না, আওয়াজটা ঠিক বোঝানো গেল না। শুধু লেখা অক্ষরের মারফত বোঝানোও যায় না বোধহয়। ওই আওয়াজ ধরবার মতো বর্ণ পরিচয় কোনো ভাষাতেই তৈরি হয়নি। শুধু উদাহরণ দিয়ে একটু বোঝাবার চেষ্টা করা যেতে পারে। কী উদাহরণ দেব? এই যেমন একজোড়া কোরা কাপড় মাঝখান থেকে ধরে দু হাতে ছিঁড়ে দুফাক করা। না, শুধু তাই নয়, সে কাপড় ছিঁড়ে দুফাক করার শব্দের সঙ্গে একটা ডুকরে উঠতে চাওয়া কান্না যেন পেঁচানো ছিপি ঘুরিয়ে চেপে দেওয়া। আওয়াজ যেমনই হোক, ভড়কালাম না। ভড়কাবো কেন? খুঁজে পেতে সাধ করে এমনি একটা ডাক সাইটে কমসে কম 200 বছরের পোড়ো বাড়িতে রাত কাটাতে এসেছি। এমন দু চারটে বুকের রক্ত জল করা আওয়াজ শুনতে হবে না? এ আওয়াজ তো শুধু উপক্রমণিকা মাত্র। তারপর যা হতে পারে তার জন্যই তো তৈরি থাকা দরকার। টর্চটা তাই এবার জেলে পরীক্ষা করে নিলাম। হ্যাঁ, ব্যাটারি একেবারে নতুন। কালিমারা অন্ধকারে যেন সার্চলাইটের মতন জোরালো রোশনায়ের তেজ নিয়ে ভাঙা দালানের উপরে উত্তরের হাঁ করা জানালাটা বুনো লতা পাতার ফাঁসে জড়ানো সবেধন নীলমণি দোমড়ানো শিকল সমেত স্পষ্ট করে তুলল। টর্চটা নেভাবার আগে কাছের বাতিদানে মোমবাতিটা জ্বেলে নিলাম। ধূপও জ্বালিয়ে দিলাম কয়েকটা। বহুকাল ইঁদুর চামচিকের বাসা হওয়া দালানের এঁদো ভ্যাপসা গন্ধটা একটু হালকা করবার জন্যে। তারপর গুপ্তি লাঠিটারও ওপরের খাপ খুলে ভেতরের সরকিটা ভালো করে দেখে নিয়ে খোলা অবস্থাতেই পাশে নিয়ে এই পাতাটা লিখতে বসলাম। হাত ঘড়িটাই দেখে নিলাম, রাত 1টা বাজতে 3 মিনিট। 3 মিনিটে না হোক, আর 3 ঘন্টার মধ্যে যা হবার হবেই। আওয়াজের যে নমুনা দিয়ে পালাটা শুরু হয়েছে তাতে রাত জাগার মজুরি ভালো করেই পোষাবে বলে মনে হয়। এ পর্যন্ত লিখে কলমটা থামিয়ে চারিদিকে একবার তাকালাম। আবহাওয়াটা অনুকূল বলেই মনে হচ্ছে। বাইরে হাওয়া টাওয়া নেই। মোমবাতির সলতেটা প্রায় নিষ্কম্প হয়ে জ্বলছে। নেহাত শীর্ণ একটা বাতি, তার আলো আমার বসবার জায়গা আর খাতাটা ছাড়িয়ে অতি ভয়ে ভয়েই যেন আবছা অন্ধকার দেওয়াল আর ছাদের দিকে এগোতে গিয়ে থেমে আছে। ঝিঝি টিঝি নয়, কি একটা অজানা পোকা অন্ধকার নিস্তব্ধতাটাই যেন থেকে থেকে আচমকা কুরে কুরে ফুটো করবার চেষ্টা করে চলেছে। কোরা কাপড় ছিঁড়ে দুভাগ করার সঙ্গে পেঁচানো ছিপিতে চেপে দেওয়া কান্না মেশানো সেই আওয়াজটা খানিক আগে শুনেছিলাম। সেটা একেবারে থেমে গেলেও কিছু একটা হবার সময় ঘনিয়ে আসছে বলেই মনে হয়। লেখবার খাতাটা সরিয়ে রেখে তৈরি হয়ে বসলাম। কোন দিক দিয়ে কী ধরনের চমকটা আসবে তা ভাবার চেষ্টা করে লাভ নেই। তবে এই ভাঙা দালানের মধ্যেই কিছু একটা হওয়ার কথা। আমার পেছনে নয়, সামনে। পেছনে কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই। দেওয়ালে পিঠ দিয়ে বসে একরকম খাটিয়া রেখেছি বলা যায়। ঝুল ধুলো সব সাফ করে দেওয়ার জন্য একটু খাটতেও হয়েছে। আগেকার দিনের তৈরি দেওয়ালটা বেশ মজবুত আছে এখন। পুরনো পঙ্কের কাজ বেরঙা হয়ে উঠলেও কোথাও ফাটল টাটল ধরেনি। তাই পেছনে কিছু হতে গেলে দেওয়ালটা ভেঙে বা উড়িয়ে দিয়েই হবে। সে সুদূর সম্ভাবনাটা আপাতত বাতিল করে সামনের দিক সম্বন্ধে সজাগ হলাম। হয়তো দুপাশের পলস্তরা খসে হাড়পাজরা বেরোনো দেওয়ালের ধারে জমে থাকা ভাঙা ঘুণ ধরা সব আসবাবপত্রের স্তূপ, কিংবা সামনের ওই হাঁ করা বিভীষিকার মতো জানালাটাতেই তাদের কারোর আবির্ভাব দেখব। মাথার উপরকার প্রায় অন্ধকার ছালটা থেকেও কিছু হতে পারে। কিন্তু কই? হাত ঘড়িটাই মাঝে মাঝে আপনা থেকেই চোখ না দিয়ে পারছি না। 5-10 মিনিট করতে করতে বড় কাঁটাটা যে নিচের ছয়ের দাগ ছুঁই করছে, অথচ সেই গায়ে কাঁটা দেওয়া প্রথম আওয়াজের পর আর কোনো সাড়া শব্দ নেই। আজ ধাপধাড়া এক আধটা জংলি মুল্লুকের অন্তত 10-20 বছর পার করা এক পোড়ো ভিটের ভাঙা দালানের বদলে চৌরঙ্গির কোনো দোকানের দোতলায় বসে আছি ভাবলেও চলে।
দেড়টার দাগ পার হয়ে ঘড়ির বড় ছোট কাঁটা ক্রমশ দুটোই পৌঁছে গেল। নিশুতি রাত ভেতরে বাইরে ঝিমঝিম করছে, কিন্তু ওই পর্যন্তই। তার বেশি আর কোনো অভাবিত কিছুর উঁকি পর্যন্ত নেই। শেষকালে এত তোড়জোড় করে আসার হয়রানি, রাত জাগার এই ধকল সব মিথ্যে হবে নাকি? এইটুকু লিখে বেশ একটু হতাশা নিয়েই খাতাটা আবার বন্ধ করলাম। খাতাটা বন্ধ করলাম আমিও, এবং একটু নয়, রীতিমতো হতাশ হয়ে। এত আশা, এত আগ্রহ নিয়ে শুরু করার পর শেষ অবধি এমনি করে আহাম্মকের মার খাওয়া। সমস্ত ব্যাপারটা এখন গোড়া থেকে একটু খুলে বলতে হয়। এতক্ষণ ধরে অধীর কৌতূহলে যা পড়ছিলাম তা একটি পুরনো ছেঁড়া খোঁড়া, অনেক ঘাঁটাঘাঁটিতে ময়লা বেরঙা মোটা গেরো খাতা মাত্র। খাতার বদলে কাগজের বান্ডিল বললেও হয়। আলগা পাতাটাতে খসে হারিয়ে যাওয়া ভয়ে একটা লাল সালুর পুঁটলির মধ্যে বাঁধা। সেই অবস্থাতেই আমি পেয়েছিলাম শহরের বোধহয় সবচেয়ে লম্বা দৌড়ের ৪৫ নম্বর বাসে। যাচ্ছিলাম বালিগঞ্জ হয়ে এয়ারপোর্টে। ভিআইপি রোড ধরে বাঙ্গুর কলোনি ছাড়াবার পর আমার দিকের সিটগুলো কিছুটা খালি হয়ে গিয়েছিল। সেই সময়ে এই বান্ডিলটা ঠিক আমার পাশেই দেখলাম। এই বান্ডিল যে কার তার কোনো হদিস মেলেনি। স্পষ্টই কাগজ ভরা আলগা বান্ডিল দেখে উপস্থিত সকলের সামনে খোলার পরও মালিকানাটা অজানাই থেকে গেছে। দলিলপত্র বা দামি কাগজ টাগজ নয়, নেহাত জড়ানো সেকেলে হাতের লেখায় ভরা একটা হাতে সেলাই করা সস্তা কাগজের খেরো খাতা। দেখে সেটা আমার হাতের দিকে কারোর আপত্তি হয়নি। খাতাটা আগাগোড়া হাতড়ে নাম ঠিকানা কিছু পেলে আমিই মালিককে পাঠিয়ে দেব বলে কথা দিয়েছি। খাতাটা মালিকের কাছে পৌঁছে দেবার এই বেফায়দা ঝামেলা শান্ত করে ঘাড়ে নেওয়াটা নেহাত পরোপকারের মহত্ব নয়। বাসে সকলের সামনে বান্ডিলটা খুলে খাতাটা উল্টোবার সময় একটা এমন কথা চোখে পড়েছিল যাতে সেটা একটু নেড়ে চেড়ে দেখবার লোভ সামলাতে পারিনি। বাড়িতে এনে আগাগোড়া নেড়ে চেড়ে দেখেও সেই কথাটুকুর বেশি লেখক বা মালিকের নাম ঠিকানা কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। খাতার মধ্যে ছোট চিরকুট গোছের একটা চিঠির খসড়া পেয়ে তা থেকে কিছু হদিস পাবার যে অংশটুকু আশা করেছিলাম, চিঠি পড়বার পরও তাও বরবাদ হয়ে গিয়েছে। চিঠির চিরকুটটি খাতার লেখক ও মালিকেরই যে লেখা সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু কাকে লেখা হচ্ছে বা কে লিখছে তার কোনো পরিচয় সেখানে মেলেনি। চিঠিটি এই রকম: কল্যাণ বরেসু, সরকার ভায়া, তুমি যে আস্তানার খবর দিয়েছ সেটা লোভনীয় বলেই মনে হচ্ছে। জোগাড় যন্তর সব করে রাখো, আসছে অমাবস্যার দিনই গিয়ে পৌঁছচ্ছি। আপাতত আগের বৃত্তান্তগুলো লিখে ফেলতে ব্যস্ত। ওসব জমি জমার হিসাবপত্র বড় কর্তাকে বুঝিও। অমাবস্যার জন্য তৈরি থেকো, আশীর্বাদ নিও। ইতি মেজকর্তা। চিঠিটা কোনো কারণে ফেলা হয়নি বলে এই মেজকর্তার নামটুকুই শুধু পেয়েছি। এই মেজকর্তার নামটুকু বাদে আর যে কথাটি প্রথমেই পেয়েছিলাম সেইটি হলো মোক্ষম। কথাটা হলো ভূত শিকার। হ্যাঁ, মেজকর্তা যেই হন তিনি এক সৃষ্টি ছাড়া মানুষ। ভূত শিকারই তার নেশা। আঁদাড় পাঁদাড় বন বাদাড় যত বেয়াড়া বিদঘুটে জায়গায় হোক, হদিস কিছু পেলেই তিনি ভূত শিকার করে বেড়ান। এই খাতা তার সেই সব শিকারের বৃত্তান্ত। খাতার গোড়ার পাতার ভূমিকায় এই পরিচয়টুকু পেয়ে সত্যিকার রুদ্ধ নিঃশ্বাসে মেজকর্তার পুঁথি পড়তে শুরু করেছিলাম। কিন্তু একই ধরনের ঘাটের কাছে এসে ভরাডুবি। তবু শুরু যখন করেছি তখন যেমন করে হোক শেষ করার জন্য পাতা উল্টে বাকিটা পড়বার চেষ্টা করলাম। পড়বার আকর্ষণ কিছুই নেই। মেজকর্তা নিজেই তার আশাভঙ্গ নিয়ে ঘ্যান ঘ্যান করছেন। কিন্তু খাতা বন্ধ করে রেখেই বা লাভ কি? ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। রাত এখন প্রায় ৩টে। কিছুই যে হচ্ছে না, সেটাও লিখে যাওয়া দরকার। এমনভাবে যে রাতটা শেষ হবে তা ভাবতেও পারা যায়নি। যা হলো তা যেন বড় বেশি আশা করার মুখে ভাগ্যের থাপ্পড়। এমনটা যে হতে পারে তার একটু আভাস একেবারে পায়নি এমন কিন্তু নয়। অবশ্য অখাদ্য স্টেশনটায় নেমে সাইকেল রিক্সা ভাড়া করার সময় কাছাকাছি অনেকে যে অবাক হয়েছিল তা দেখে অখুশি হয়নি। তাদের একটু সন্দিগ্ধ জিজ্ঞাসাতেও না। কোথায় যাবেন বাবু? নৈহারের ৫ কুঠি? হ্যাঁ, কিন্তু নৈহার যে শুধু জঙ্গল বাবু।
আর 5 কুঠির একটাই শুধু ঘাড় মুখ মুজে পড়বার জন্য কোনো রকমে খাড়া থেকে ঝুলছে। তবু রিক্সা একটা পেয়েছিলাম শেষ পর্যন্ত। রিক্সাওয়ালার গরজ বা সাহস অন্যদের চেয়ে একটু বেশি। সেও কিন্তু নৈহারের 5 কুঠিতে পৌঁছে দিয়েই চলে যাবার পড়ারে সওয়ারি হয়েছিল। বেশি ভাড়ার লোভ দেখিয়েও তাকে সকালটা পর্যন্ত অপেক্ষা করতে রাজি করানো যায়নি। রাস্তায় 5 কুঠি নিয়ে তার সঙ্গে একটু আলাপ করবার চেষ্টাতেও বিফল হয়েছে। নৈহারের এই জংলা অঞ্চলটা ভালো জায়গা নয়, আর 5 কুঠিতে তার বাপদাদারাও কখনো মানুষের বাস দেখেনি। এর বেশি সে কিছু জানে না বা বলতে রাজি হয়নি। কেন এই ঘোর অন্ধকার রাতে 5 কুঠিতে আমি যাচ্ছি সে জানতে চায়নি একেবারেও। 5 কুঠির পোড়ো ভিটের কাজ বরাবর আমার লাঠি আর কাঁধে ঝোলাটা নিয়ে রিক্সা থেকে নেমে অন্য রিক্সাওয়ালাকে দেখছিলাম। আমার জন্যেই যেন সে অপেক্ষা করছিল ওখানে। আমাকে অমন জায়গায় একা নামতে দেখে অবাক যদি সে হয়ে থাকে তার কথায় তা কিন্তু বোঝা যায়নি। কেন যে ওখানে নামছি নিজে থেকেই যেন বুঝে নিয়ে সে একটু সহানুভূতির স্বরে বলছিল, 5 কোটিতে রাত জাগবেন তো? তা জাগুন গিয়ে, কিন্তু তেনাদের কাউকে পাবেন না। তেনাদের? আমি একটু বিরক্তি আর না বোঝার ভান করে বলেছিলাম, তেনারা? কি বলছো তুমি? কাদের কথা বলছো? ওই যাদের সবাই ডরায়, আবার খোঁজেও। অন্ধকারে এই লোকটা মুচকি হাসি যেন তার গলার স্বরে ফুটেছিল। সোজা করেই তাহলে বলছি আমাদের ভূত পেতনিদের কথা। তারা এখানে নেই। মেজাজটা এবার সত্যি একটু গরম হয়েছিল। বিদ্রুপ করে বলেছিল, তারা নেই তো কি হয়েছে? আমি যে তাদের খোঁজে এসেছি তোমাকে কানে কানে বলেছি সে কথা? আগে না, তা বলবেন কেন? লোকটা লজ্জা পেয়ে এই অন্ধকারে যেন জিভ কেটেছিল। বেয়াদবি আমার মাফ করবেন। এইটুকু বলেই লোকটা হঠাৎ যেন কান খাড়া করে একটু টান হয়ে দাঁড়িয়েছিল। বলছিল, শুনতে পাচ্ছেন তো? ভাড়া নিয়ে আমার রিক্সাওয়ালা কখন ফিরে যাচ্ছে? সেদিকে চেয়ে রুক্ষ গলাতেই বলেছিলাম, কি শুনবো কি? ও তো আমার রিক্সাওয়ালার ঘন্টি। আগে না, লোকটা এবার জোর দিয়ে বলেছিল, সাইকেলের ঘন্টি নয়, সরাইল্লার ডাক। সরাইল্লা আজ যখন আছে তখন ভাবনা নেই। কি বকছে কি লোকটা? পাগল টাগলই তো মনে হয়। একটু ধমকের সুরেই বলেছিলাম, কি সব বাজে বকছো? সরাইলা আবার কি? আগে সরাইল্লা কুকুর, ওই শুনুন না। লোকটা পোড়া 5 কুঠির ভিটের দিকে আঙুল দেখিয়েছিল। সেই দিকে ফিরে বেশ একটু মন দিয়েই শোনবার চেষ্টা করেছিলাম তারপর, কিন্তু কিছুই শুনতে পাইনি। সেদিক থেকে মুখ ফিরিয়ে লোকটাকে খুব কড়া বকুনিই দিতাম, কিন্তু দেখি বকুনিটা অনুমান করেই সে ইতিমধ্যে কখন নিঃশব্দে তার রিক্সা নিয়ে সরে পড়েছে। তারপর থেকে এই নিষ্ফল পাহারাই চলছে। রাত 3:20। হঠাৎ, ও কি? না, ওই তো, আবার ঠিক শুনতে পেয়েছি। লোকটা তাহলে মিথ্যে বলে না। কুকুরের ডাক। যে সে কুকুর নয়, সেই বিখ্যাত সরাইল কুকুরের জাত। কিন্তু ডাকটা আরও যেন হিংস্র, আরও বুক কাঁপানো। সেই সেকালের পূর্ব বাংলার সরাইল কুকুর এখানে কোথা থেকে আসবে? সে কথা ভাববার মতন মনের অবস্থা নয়। সমস্ত শরীরটা শুধু যেন হিম হয়ে যাচ্ছে। অথচ লোকটা বলেছিল, সরাইল কুকুর যখন আছে তখন ভাবনা নেই। কেন বলেছিল সে কথা? বোঝবার চেষ্টা করার আগেই শিউরে উঠল শরীরটা। হচ্ছে, কিছু একটা হচ্ছে। একটা শব্দ, না একটা গন্ধ, না একটা অনুভূতি, তা ঠিক বুঝতে পারছি না। কিন্তু মোমবাতির আবছা আলোটাই যেন একটা আতঙ্কের কাঁপুনি ছড়াচ্ছে। গুপ্তি লাঠিটা কাছে টেনে টর্চের বোতামটা টিপলাম, কিন্তু আলো কই। টর্চ থেকে খানিকটা অন্ধকারের তড়ি যেন সামনে গিয়ে হাঁ করা জানালাটার উপর পড়েছে। আর সেখানে সেই মাথা আর চোখ। না, পুরুষ কি মেয়ে কি কঙ্কালের মুখ চোখ নয়, অজগর। অতি বড় দুঃস্বপ্নের কল্পনা ছড়ানো বিভৎস বিরাট ভয়ঙ্কর এক অজগরের মাথা ধীরে ধীরে জানালার দোমড়ানো গরাদে আরও সরিয়ে পিছলে গলে আসছে। কালো বিদ্যুতের মতন কাটা জিভটা পলকে পলকে বার করতে করতে। মুখ আর জিভের চেয়ে ভয়ঙ্কর তার চোখ। তাতে পলক পড়ে না,
শুধু যেন সম্মোহনের সাঁড়াশিতে জাঁতা কলের চেয়ে সবলে চেপে ধরে অসাড় করে রাখে। সেই মুহূর্তে সরাইলটাকে দেখলাম। কুকুর নয়, যেন কালো চিতারে একটা চাবুক তীক্ষ্ণ খুদে নমুনা। অজগরটা জানলা দিয়ে গলে তখন নিয়তির মতন এগিয়ে আসছে। সরাইলটা গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার মাথাটা লক্ষ্য করে। সম্মোহনটা কি কেটে গেল তাইতেই? সরকি লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালাম এক লাফে। পাগলের মতো সেই সরকির খোঁচার পর খোঁচা বসালাম অজগরের গায়ে, মাথায়, চোখে। বিরাট কাছির মতো দেহটা তার কিলবিলিয়ে উঠল সেই দারুণ খোঁচায়। কিন্তু কিন্তু সেই কিলবিলিয়ে ওঠার মধ্যেই সে সরাইলটাকে তার কুণ্ডলের মধ্যে পাক দিয়ে ফেলেছে যে। অক্লান্তভাবে সরকি চালিয়ে চললাম। অজগরের মরণ খিঁচুনি থেমে গেল শেষ পর্যন্ত, কিন্তু সেই সঙ্গে তার আলিঙ্গনে পিছে গুঁড়ে হওয়া সরাইলটার দেহ। নিজেকে প্রায় বেহুঁশ হয়েই মেঝের ওপর শুয়ে পড়তে হলো। শুয়ে পড়বার আগে টর্চটা কোনো রকমে একবার অজগরের আর সরাইলটার ওপর ফেললাম। না, দুটোই একেবারে শেষ হয়ে গেছে। মেঝেটা রক্তে আর অজগরের মুখের ফেনায় মাখামাখি। বেশিক্ষণ নয়, মিনিট 5 বেশি বেহুঁশ হয়ে থাকিনি। উঠে যখন বসলাম তখন ঘড়িতে 3:45 মাত্র। মোমবাতিটা এরই মধ্যে কখন নিভে গেছে। টর্চের আলোতেই ঘড়িটা দেখে সেটা ঘরের মাঝখানে ফেললাম। একটা অস্ফুট চিৎকার আপনা থেকে গলা দিয়ে বেরিয়ে এলো তৎক্ষণাৎ। হ্যাঁ, যা ভাবতেও পারেনি, সামনে তার প্রমাণ। মেঝের ওপর রক্তমাখা ক্ষতবিক্ষত অজগর কি তার আলিঙ্গনে পিষে গুঁড়ো হয়ে যাওয়া সরাইল কুকুরটার চিহ্নমাত্র নেই। মাত্র 10 মিনিটের মধ্যে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় মিলিয়ে গেছে। তার মানে তেনারা বলতে যা বুঝি, সেই ধারণাটা আরও ছড়াতে হবে, নইলে 5 কোটির কোন আদ্যিকালের ওরা এমন করে হঠাৎ আমায় দেখা দিয়ে যাবে কেন?